আমার বাবা মারা যাওয়ার পরে আমি জানাজায় শুধুমাত্র কোনো রকম জানাজাটা পড়তে পারছি, আমি আমার বাবাকে কবরের মাটিতে রাখতে পারি। সব বাচ্চারা স্কুলে যায় বাবার সাথে, আসে বাবার সাথে, আমি কোনোদিনই আমার বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে পারিনি। আমার মেয়ে আমাকে বলে যে বাবা তোমাকে ছাড়াই তো আমরা বড় হয়ে গেলাম। আমার ছেলে আমাকে কষ্ট করে, মনে হচ্ছে আমি এখন আমার ছেলেও যে আদর আমি করতে পারিনি, আমার সাথে তার দূরত্ব বেড়ে গেছে। আমার ভালোবাসাটা তারা পায়নি বা আমিও তাকে তাদের আদর করতে পারিনি। আমি এখন পর্যন্ত প্রায় 400-র উপরে আমার মামলার হিস্টোরি আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা জাতীয়তাবাদী বিশ্বাস করি। 1971-এর মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ফ্ল্যাশ টিভির আয়োজিত ফিরে দেখা আমার আমি। ফিরে দেখা আমার আমিতে আপনাদের সবাইকে স্বাগত। দীর্ঘ 15 বছর শেখ হাসিনার শাসনামলে এদেশের হাজারো মানুষ গুম, হত্যা, অত্যাচার, অপমান, লাঞ্ছনার শিকার। হাজারো মানুষের ভিতর রয়েছে না বলা কথা। আর এই না বলা কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, ঢাকা মহানগর উত্তর, এবং জাতীয়তাবাদী যুব দলের সাবেক সভাপতি, ঢাকা মহানগর উত্তর, এবং যুব দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি, পরবর্তীতে ভারপ্রাপ্ত সভাপতি জনাব মামুন হাসান। আজকে আমরা তার সাথে তার এই 15 বছরের না বলা কথা নিয়ে তার সাথে কথা বলবো, জানতে চাইবো 15টা বছর তার সাথে কেমন কেটেছে। কেমন আছেন স্যার? শুকর আলহামদুলিল্লাহ। পরবর্তী পরিস্থিতিতে স্বাধীন বাংলাদেশে, নতুন বাংলাদেশে শুকর আলহামদুলিল্লাহ। ফিরে দেখা আমার আমিতে আপনাকে স্বাগত। ধন্যবাদ। বর্তমানে কি নিয়ে ব্যস্ত? বর্তমানে আমাদের এখন দলীয় 31 দফা যে আমাদের দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করেছে, সেগুলো নিয়ে মানুষের কাছে কাছে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি। সেই সাথে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে মানুষের এই যে হতদরিদ্র মানুষদের কাছে বিভিন্ন উপহার সামগ্রী, বিশেষ করে শীতকালের কম্বল বিতরণ, তারপরে দরিদ্রদের বিভিন্ন উপহার সামগ্রী আমরা বিতরণ করছি। 5ই আগস্ট, 36শে জুলাই, এই 36 দিনের আন্দোলনে আমরা স্বৈরাচার মুক্ত একটা দেশ পেয়েছি। এই নতুন একটা স্বাধীনতা অর্জন হয়েছে, এইটা নিয়ে আপনার অনুভূতিটা কি? সর্বপ্রথমে আমি পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে একটি ফ্যাসিস্ট সরকারকে এই দেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশকে সম্পূর্ণ কলঙ্ক মুক্ত করা হয়েছে। আর এই আন্দোলনে দেশনায়ক তারেক রহমান গত 17 বছর যেভাবে উনি বাংলাদেশের মানুষের জনগণকে এই সরকারের বিরুদ্ধে, অবৈধ সরকারের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ রেখেছিলেন, তার জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে যারা এই আন্দোলনে শাহাদাত বরণ করেছে গত 17 বছর, বিশেষ করে বিএনপি সহ বিভিন্ন বিরোধী দলের নেতা কর্মীরা হত্যা, গুম, নির্যাতিত, তাদের কথা স্মরণ করছি। জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানে যেসব ছাত্র জনতা শাহাদাত বরণ করছে, সেই সকল শাহাদাত বরণকারী সহযোদ্ধাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি। এখনো যারা খুনি হাসিনার নির্যাতন, নিপীড়নে আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা রয়েছে, পঙ্গুত্ব বরণ করছে, সে সকল সহযোদ্ধাদের কথা স্মরণ করছি। আমরা গত 17 বছর নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিলাম। হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা আমাদের সোনালী জীবন আমাদের নষ্ট হয়েছে, আমাদের পারিবারিক জীবন নষ্ট হয়েছে। আমরা আসলে বুঝাতে পারবো না যে 5ই আগস্টের পরে আমাদের অনুভূতিটা কি, ভাষায় প্রকাশ করার মতো নয়। 71-এর স্বাধীনতা দেখিনি, তখন খুব ছোট ছিলাম, কিন্তু 5ই আগস্টের স্বাধীনতাটা মনের অন্তঃস্থল থেকে আমরা উপভোগ করতে পেরেছি। গত 17 বছর দেশনায়ক তারেক রহমান শেখ হাসিনার ফ্যাসিস্টের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনকে রাজপথে নিয়ে আসার জন্য তিনি
বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে যে কষ্টার্জিত স্বাধীনতা আমরা পেয়েছি 5ই আগস্ট, সেখানে আমার ভূমিকা ছিল 17 বছর দেশনায়ক তারেক নেতৃত্বে যেভাবে আন্দোলন সংগ্রামে আমি অংশগ্রহণ করছি, ঠিক একই কায়দায় এই জুলাই আগস্টেও আমি ছাত্র জনতার সাথে সম্পৃক্ত ছিলাম। সেখানে আমার সহযোদ্ধা আমদুল্লাহ কবির শাহাদাত বরণ করে, আমাদের মণিপুর হাই স্কুলের ছাত্র, আমি এই স্কুলের ছাত্র, সেখানে আসিফ শাহাদাত বরণ করে সহ অসংখ্য ছাত্র জনতা শাহাদাত বরণ করে, এবং অনেকেই আজকে পঙ্গুত্ব বরণ করছে 10 নম্বর গোলচক্করে। শেখ হাসিনা, পেটোয়া বাহিনী, যুবলীগ, ছাত্রলীগ 10 নম্বর গোলচক্করকে কারবালার প্রান্ত তৈরি করেছিল জুলাই আগস্টে। সেখানে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে যে যা ভূমিকা রাখার কথা, সেই ভূমিকাটাকে আমি পালন করেছি ছাত্র জনতার সাথে সম্পৃক্ত থেকে। আমরা জানি আপনি একাধারে ঢাকা মহানগর উত্তরের ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন, যুবদলেরও সাবেক সভাপতি ছিলেন, এরপরে সেন্ট্রাল কমিটিরও সিনিয়র সভাপতি, তারপরে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে আপনাকে দায়িত্ব দেওয়া হয়। তো আপনার যেহেতু পদটা অনেক বড় ছিল, তো সেই জায়গা থেকে দীর্ঘ 15 বছরের পদটা অনেক বড়। এই 15টা বছর শেখ হাসিনার এই শাসনামলে কেমন ছিল? আমি জানতে চাচ্ছিলাম যে জনাব মামুন হাসানের 15 বছর কেমন ছিল? এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গেলে সারা বাংলাদেশে আমাদের বিএনপির অসংখ্য নেতাকর্মী শাহাদাত বরণ করেছে, গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতিত হয়েছে। একটি জিনিস লক্ষ্য করে দেখবেন, যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জিয়া পরিবার, দেশনায়ক তারেক রহমান, আরাফাত রহমান কোকুর মতো যিনি স্বাধীনতার মহান ঘোষক, তার পরিবার অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, সেখানে বাংলাদেশের আপমর জনসাধারণ নির্যাতিত, নিপীড়িত হয়েছে। এটা কেমন নির্যাতিত হয়েছে আসলে এটা ভাষায় প্রকাশ করার মতন নয়। 71 স্বাধীনতা যুদ্ধের সময় হানাদারদের অত্যাচার নিপীড়ন আমরা দেখিনি, কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনার হানাদারদের যে অত্যাচার নিপীড়ন খুব সম্মুখভাগ থেকে আমি দেখেছি। আসলে আমার পরিবার বলতে গত 17 বছর ছিল না। আমার ছেলে মেয়ে, আমার ওয়াইফ, আমার ভাবি, ভাতিজি, ভাতিজা, তারাও কিন্তু নির্যাতিত ছিল। আমার কারণে আমার ভাবি গ্রেপ্তার হয়েছে, আমার ভাতিজিরা গ্রেপ্তার হয়েছে, আমার ভাতিজা গ্রেপ্তার হয়েছে। আমার বাসা এবং আমার ভাইয়ের বাসা 13 সালের 26শে ডিসেম্বর আমি পাকিস্তানি হানাদারদের অত্যাচার যেটা, সেটা সম্মুখ দেখিনি, কিন্তু আমার বাসা, আমার মনে হয়েছে কোনো বিন্দিসি হানাদার আমার বাসাকে তছনছ করে দিয়েছিল। সেদিন আমার ভাবিকে গ্রেপ্তার করা হয়েছিল, আমার ভাতিজিকে গ্রেপ্তার করেছিল, 2 ভাতিজিকে গ্রেপ্তার করেছিল, আমার বোনকে গ্রেপ্তার করা হয়েছিল। আসলে এই পরিস্থিতি আমরা কখনো লক্ষ্য করিনি। রাজনৈতিক গণতান্ত্রিক একটি সরকারের সময়, যেমন 91 থেকে 96 সময়, কিন্তু বাংলাদেশের রাজনীতি এত নোংরামি ছিল না। কিন্তু হাসিনা যখনই ক্ষমতা এসছে, 71 থেকে 75-এর সময় দেখবেন আপনারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে শেখ মুজিবুর রহমানের। আওয়ামী লীগ যখনই বাংলাদেশের ক্ষমতা এসছে, তখনই বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, বাংলাদেশের উন্নয়নকে গলা টিপে ধরেছে। কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু কখনোই পরাভব মানেনি। তারা যে কোনো শক্তির বিরুদ্ধে 71 সালেও আমাদের বাপ চাচারা বাংলাদেশকে যুদ্ধ করে স্বাধীন করেছে। এবার 5ই আগস্ট আমাদের ছাত্র জনতা তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা আবার ফিরিয়ে এনেছে। আপনার বাড়ি তো ভেঙে দিয়েছে, এই 15 বছরে আর কি কি এমন ঘটনা আছে? আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। মানে
এত অত্যাচার হয়েছে, নিপীড়ন হয়েছে যে আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবেন, বাংলাদেশের কোনো রাজনৈতিক কর্মী, বিশেষ করে বিএনপি নেতা কর্মীরা যে অত্যাচার নিপীড়ন হয়েছে তা কোনোভাবেই কথার মধ্যে দিয়ে বা ভাষার মধ্যে দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। আমরা যারা এই গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত ছিলাম, আমাদের ব্যক্তি জীবন ছিল না, আমাদের সামাজিক জীবন ছিল না, আমাদের অনেক আত্মীয় স্বজনের বিয়েতে আমরা পর্যন্ত উপস্থিত হতে পারি না। বিশেষ করে আমার বাবা মারা যাওয়ার পরে আমি জানাজায় শুধুমাত্র কোনো রকম জানাজাটা পড়তে পারছি, আমি আমার বাবাকে কবরের মাটিতে রাখতে পারিনি। আমি যেদিন জানাজায় উপস্থিত হই, সাথে সাথে পুলিশ চারদিকে ঘিরে ফেলে। আমার মা মারা যায়, আমার ভাই মারা যায়, সেম একই ঘটনা। আমি তাদের জানাজায় কোনো রকম অংশগ্রহণ করতে পারছি, কিন্তু আমি তাদেরকে কবরে নামাইতে পারিনি। দেখেন 13 সালের 26শে ডিসেম্বর যখন আমার বাসা ভাঙচুর করে, ধ্বংসলীলা চালায়, আসলে ভাঙচুর বলা যাবে না, ধ্বংস যে বলা যাবে না, সেখানে বলতে হবে ধ্বংসলীলা চালায়, তখন আমার ভাই ছিল একজন অসুস্থ রোগী, তাকেও পর্যন্ত তারা প্রহার করে ঘরে। আপনার বড় ভাই? আমার বড় ভাই, উনি ছিলেন ব্রেন স্ট্রোক করে, তিনি এক পাশ প্যারালাইসিস ছিলেন, তাকেও পর্যন্ত তারা গায়ে হাত তোলে এই অসুস্থ মানুষটার উপরে। কিন্তু উনি কোনোদিন কোনো রাজনীতির ধার পাশেও ছিলেন না। ভাই হিসেবে আমাকে খুব লজ্জিত করে যে আমার কারণে আমার ভাই প্রহার হয়েছে, আহত হয়েছে, আমার ভাবি গ্রেপ্তার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে, আমার ভাই ভাতিজিরা গ্রেপ্তার হয়েছে, আমার বাচ্চারা। আমি যখন গণতান্ত্রিক আন্দোলনের সাথে সম্পৃক্ত, তখন আমি যখন ফেরারি জীবনযাপন শুরু করি, তখন আমার মেয়ে প্লে গ্রুপে পড়ে। আমি যখন বাসায় ঢুকি, আমি বাসায় স্বাধীনতার পরে 5ই আগস্টের স্বাধীনতার পরে যখন আমি বাসায় থাকা শুরু করি, আমার মেয়ে তখন এ লেভেল দিচ্ছে। আমার মেয়ে আমাকে বলে যে বাবা, তোমাকে ছাড়াই তো আমরা বড় হয়ে গেলাম। আমার ছেলে আমাকে কষ্ট করে, মনে হচ্ছে আমি এখন আমার ছেলেও যে আদর আমি করতে পারিনি, আমার সাথে তার দূরত্ব বেড়ে গেছে, আমার ভালোবাসাটা তারা পায়নি, বা আমিও তাকে তাদের আদর করতে পারিনি। এখন মনে হয় যেন অচিন আমি আমার সন্তানদেরকে আমি দেখছি। ওদের খালি প্রয়োজনই আমার সাথে কথা বলে যে বাবা, তোমার সাথে তো আমাদের জীবনের কোনো গল্প নেই, কোনো আনন্দ উল্লাস নেই, তোমার হঠাৎ করেই তোমার সাথে দেখা, এখন মনে হচ্ছে তুমি অপরিচিত মানুষ। হ্যাঁ, মনে হচ্ছে তুমি বাবা, এতটুকুই। যেহেতু 15টা বছর, গত 15টা বছর তাদের আশেপাশে আমি সম্পৃক্ত হতে পারিনি। তাদের জীবনে কোনো দুঃখ কষ্টে, সুখ আনন্দ বেদনায়, স্কুলের সব বাচ্চারা স্কুলে যায় বাবার সাথে, আসে বাবার সাথে। আমি কোনোদিনই আমার বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে পারিনি। তারা আমার প্রতি কষ্টে, ক্ষুব্ধ না, কষ্টে তারা আমাকে বলে বাবা, তোমার আদর, তোমার প্রতি টানটাও আমাদের কম। তখন মনে হতো যে আসলে নিজকে একজন ব্যর্থ পিতা, একজন ব্যর্থ স্বামী, ব্যর্থ ভাই, ব্যর্থ দেবর, ব্যর্থ চাচা, ব্যর্থ সন্তান। আমার মা বাবা দীর্ঘ 4 বছর অসুস্থ ছিল মারা যাওয়ার পূর্বে। আমি তাদের পাশে সন্তান হিসেবে কোনোদিনই পাশে দাঁড়াইতে পারিনি, চিকিৎসার করাতে পারিনি। আমার বড় ভাই অসুস্থ থাকা অবস্থায় আমার ভাবি, আমার ওয়াইফ, তারা তাদের চিকিৎসা করেছে। এই যে কষ্টটা, এটা তো আজীবন আর কোনোদিন যাবে না। কিন্তু হাসিনা বাংলাদেশকে যে ধ্বংস করে গেছে, সেই ধ্বংস থেকে যদি অতি সত্বর বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার ফিরে আসে, আমি মনে করি তখনই আমার কষ্টটা কিছুটা হলেও লাঘব হবে। বাংলাদেশের জনগণ যে ভোটাধিকারের জন্য এত আন্দোলন সংগ্রাম করেছে, তাহলে হয়তোবা আমার মনে হৃদয়ে একটু হলেও প্রলেপ পড়বে যে না, যে যার জন্য যুদ্ধ করেছিলাম সেই যুদ্ধটা কামিয়াবি হয়েছে। বাংলাদেশের মানুষ জনগণ ভোট দিয়ে
বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করেছে। আর এই গণতান্ত্রিক সরকার যদি নির্বাচিত না হয়, খুব দ্রুত যদি নির্বাচন না আসে, তাহলে কিন্তু বাংলাদেশে যেভাবে অশুভ শক্তিরা যেই চোখ দিয়ে বাংলাদেশকে গিলে খাওয়ার চেষ্টা করছে, এই শক্তিরা আরো বেশি শক্তিশালী হয়ে যাবে। তখন কিন্তু আমরা আবারও চোরাবালিতে আটকে যেতে পারি। তাই অবিলম্বে বাংলাদেশের জনগণের যে চাহিদা, পরবর্তী একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, আমি মনে করি যে বর্তমান যে গভর্নমেন্ট রয়েছে, সরকার রয়েছে, তারা খুব দ্রুত বাংলাদেশের জনগণের দাবিকে বুকে ধারণ করে, হৃদয়ে ধারণ করে খুব দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচন দিবে। এটাই আমাদের প্রত্যাশা। কখনো কি মনে হয়নি যে আপনি আজকে 15 বছর ধরে বাহিরে আছেন, আপনার কারণে আপনার সন্তানগুলো বাবা হারা, আপনার ওয়াইফ স্বামী হারা, মানে আপনার ফ্যামিলি কি কখনো এই বিষয় নিয়ে আপনাকে কিছু বলেছে? আসলে কি, আমি খুব ছোট কাল থেকে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত। 1985 সাল থেকে আমি জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে সম্পৃক্ত। দীর্ঘ পরিক্রমায় আমি বিভিন্ন দায়িত্ব পালন করেছি। মহানগর ছাত্র দলের সভাপতি ছিলাম, মিরপুর থানা ছাত্র দলের সভাপতি ছিলাম, মহানগর ছাত্র দলের প্রচার সম্পাদক ছিলাম, যুব দলের সভাপতি ছিলাম, মহানগরের সেন্ট্রাল যুব দলের সাংগঠনিক সম্পাদক ছিলাম, পরে সিনিয়র সভাপতি, তারপর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করি। আসলে আমার পরিবার আমাকে যে সহযোগিতা করেছে, বিশেষ করে আমার ওয়াইফ যে কষ্ট করেছে, আমার সন্তানরা যে কষ্ট করেছে, আমার ভাই ভাবি ভাতিজিরা যে কষ্ট করেছে, তারা কখনোই আমাকে এই গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেয়নি, বরং উৎসাহ জুগিয়েছে। আমার পরিবার সবাই এই গণতান্ত্রিক আন্দোলনের সাথে, আমি মনে করি তারাও একজন যোদ্ধা। তারা আমাকে আরো উৎসাহিত করেছে। প্রয়োজনে আমার যখন প্রয়োজন, যা যা প্রয়োজন, তারা আমাকে সবকিছু করেছে। আমি দীর্ঘদিন জেল কেটেছি। আমার ওয়াইফ এমন কোনো দিন নাই যে জেলখানায় যায়নি। কতগুলো মামলা খেয়েছেন এই পর্যন্ত? আমি এখন পর্যন্ত প্রায় 400-র উপরে আমার মামলার হিস্টোরি আছে। ফ্যামিলির সাথে বা ছেলে মেয়েদের সাথে দেখা করছেন এসে কিভাবে? আসলে বললাম না একটা কথা, যে 1971 সালের মুক্তিযুদ্ধ দেখিনি। এখন বুঝি যে 17 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মুক্তিযুদ্ধরা কি করেছিল। কারণ হয়তো 6 মাস 7 মাস এক বেলার জন্য বাপ মাকে দেখার জন্য, ওয়াইফকে দেখার জন্য, বা ছেলে মেয়েদেরকে দেখার জন্য রাত্রের গভীর রাত্রে বাসায় ঢুকতাম। কিভাবে? একটা জায়গায় এসে মানে দেখেন 4-5টা বাড়ি পরে হয়তো থামলাম, ওই বাড়ির ভিতর দিয়ে দেওয়াল টপকায়া 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 আমরা আমার ফ্যামিলির সাথে হয়তো ঘন্টাখানেক টাইম এক্সপেন্ড করে তাদের সাথে আলাপ আলোচনা করে বাবাকে দেখতাম, মাকে দেখতাম, ওয়াইফকে দেখতাম, বাচ্চাদেরকে দেখতাম, আদর টাদর করে হয়তো 2 ঘন্টা 1 ঘন্টার মধ্যে আবার চলে যেতাম। ওই রাতেই চলে যেত? ওই রাত্রেই চলে যেতাম। কোনোভাবেই বাসায় থাকাটা হয়ে ওঠেনি গত 17 বছর। তো এই যে যখন আসতেন, দেওয়াল টপকায় টপকায় আসা লাগতো, তখন কি আপনি একাই আসতেন নাকি হচ্ছে যে সাথে কেউ আসতো সাথে? না, সাধারণত আমি মানে, কারণ সাথে আরেকজনকে নিয়ে আসলে তাকে তো বাইরে কোথাও না রাত্রেবেলা দাঁড়া করায় রাখতে হতো, হয়তো পুলিশ জানতো। আমরা আমাদের এলাকায় মানে যে এলাকায় আমরা বাস করি, মণিপুরে, সেখানে আশেপাশের সব পরিবারই আমাকে খুব আদর স্নেহ করে। দেখা গেছে আমি 10টা বাড়ি পরে আমি একটা বাড়িতে হোন্ডা নিয়ে ঢুকলাম, হোন্ডা ওই বাসায় রেখে ওই বাড়ির ভিতর দিয়ে দেওয়াল টপকায়া টপকায়া টপকায় তারপরে আসতাম। মানে তখন কি ভয় লাগতো না বা মনের মধ্যে যে খারাপ লাগতো না, এই যে মনে হয় আমাকে ধরে নিচ্ছে বা এরকম? আসলে শঙ্কা তো ছিলই, কারণ ধরা পড়লেই গুম অথবা ক্রসফায়ারের একটা অবস্থা ছিল আর কি। তৎকালীন সময় ক্রসফায়ার অথবা গুম হওয়ার সম্ভাবনা ছিল। যানটাকে হাতে নিয়ে আমরা আমাদের পরিবারের সাথে এই লুকোচুরি করে দেখা সাক্ষাৎ করতাম। মানে ছাদ যে টপকাইতেন, এগুলো তো আর অভিজ্ঞতা নাই। তো যেহেতু অভিজ্ঞতা নাই, তখন এই টপকাইতেন, মানে ভয় লাগতো না? বা কেউ দেখা যাচ্ছে রাতের বেলা না চিনে যদি চোট টোট করে মানে বলে বসতো, তখন কি অবস্থাটা হইতো? আসলে যদি বলতো তাহলে তো কিছু করার ছিল না, কিন্তু
যখনই যেই বা ছাদ টপকাতাম সে বাড়ির কাউকে না কাউকে আমি সাথে নিতাম, ইনফর্ম করে রাখেন। ইনফর্ম করতাম। যে তারপরে গেলে আপনি যেটা বলছেন ভয় বা এটাকে কি বলে অভিজ্ঞতা, যে টপকানোর অভিজ্ঞতা, আসলে আল্লাহই তৈরি করে দেয়। যে মানুষ বিপদে পড়লে যে কি কাজ করতে হয় এটা আল্লাহ তার সিক্সেন দিয়ে, আল্লাহ আমাদেরকে ওই সিক্সেনের মাধ্যম দিয়ে বুঝাই দেয় যে কিভাবে দেওয়াল টপকাইতে হবে, কিভাবে ছাদ টপকাইতে হবে। কতবার দেখা হয়েছে এই সন্তানদের সাথে এই 15 বছর? এটা হাতে গুনতে পারবো, এটা আসলে হাতে গোনা যাবে। আপনি সময় দিলে হয়তো আমি হাতে গুনে বলতে পারবো যে আমি আমার সন্তানের সাথে, ওয়াইফের সাথে বা পরিবারের সাথে কতটুকু কয়দিন দেখা করেছি। 15 বছরে তো অনেকগুলো ঈদ পার হয়ে গেল, তো এই ঈদগুলো কিভাবে কাটিয়েছেন? আসলে গত 17 বছর ছিল বাংলাদেশ উৎসববিহীন। শুধুমাত্র যারা ক্ষমতা দখল করেছিল শুধু তাদেরই ছিল উৎসব। আমরা যারা গণতান্ত্রিক আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম তারা বাংলাদেশে ছিলাম অনেকটা গাজা জীবন। আমাদের মুসলমানরা যেভাবে জীবনযাপন করে আমরা ঠিক বাংলাদেশে একই অবস্থায় জীবনযাপন করেছি। উৎসব বলতে আমাদের জীবনে গত 17 বছর ছিল না। আমার ঈদ কাটতো আমার নির্যাতিত নিপীড়িত সহযোদ্ধাদের সাথে, পালিয়ে ফেরারি অবস্থায় হয়তো কোথাও গিয়ে একসাথে বসতাম, কথা বলতাম, এইটাই আমাদের উৎসব ছিল। পরিবারের সাথে গত 17 বছরে একটা না দুইটা ঈদ করেছি, বাকি সময় আমার সহযোদ্ধাদের সাথে, আমার এই শেখ হাসিনার হাতে নির্যাতিত নিপীড়িত আমার সহযোদ্ধাদের সাথে আমার ঈদ উৎসব আমরা ভাগাভাগি করে নিয়েছি নির্যাতিতের মধ্যে দিয়ে। এই 15 বছরের মধ্যে একটা কোনো স্মরণীয় ঘটনা আছে যে এইটা খুবই কষ্টদায়ক হয়েছে বা এরকম খুব খারাপ লেগেছে, এই স্মৃতিটা মনে পড়ে, এরকম কোনো স্মৃতি? এটা কষ্টটা আসলে সর্বোচ্চ কষ্টটা হলো, আপনি দেখেন কোন কষ্টের কথাটা বলবো। আমার বাসা যেভাবে ভাঙা হয়, আমার ভাই ছিল অসুস্থ, পঙ্গু, তাকে প্রহার করা হয়েছে, সেটা বলবো? নাকি আমার বোন গ্রেপ্তার হয়েছে, আমার ভাবি গ্রেপ্তার হয়েছে, ভাতিজেরা গ্রেপ্তার হয়েছে, সেই কষ্টের কথা বলবো? নাকি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশকে উন্নয়নের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কষ্ট করেছেন, উনি গ্রেপ্তার হয়েছেন, ওনার মতো নেত্রী গ্রেপ্তার হয়েছেন, এই কষ্টের কথা বলবো? নাকি আমার নেতা দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে আসতে পারছেন না, ফিরে আনতে পারছি না, সেই কষ্টের কথা বলবো? নাকি আরাফাত রহমান কোকো, এই হাসিনার নির্যাতন নিপীড়নে যিনি, আমি মনে করি যে এটা হাসিনা কোকোকে হত্যা করেছে, এই কষ্টের কথা বলবো? কোন কষ্টের কথা বলবো? আসলে 17 বছর ছিল আমাদের কষ্টের জীবন, বাংলাদেশের মানুষের কষ্টের জীবন, শুধু আমাদের না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা বিশ্বাস করে, বাংলাদেশের গণতান্ত্রিক কথা যারা বিশ্বাস করে, তাদের জন্য ছিল একটি বিভীষিকাময় 17 বছর। জনাব তারেক রহমানের 31 দফার ডাক দিয়েছে, তো এই 31 দফার কর্মশালার জনাব মামুন হাসান তার দৃষ্টিতে আগামীর বাংলাদেশকে কেমন দেখতে চায়? আমি বলি যে এই 31 দফা, এখন যে আপনারা সংস্কার চাচ্ছেন, সেই সংস্কারের সকল কথাই কিন্তু এই 31 দফায় আছে। গত 2 বছর আগেই এটা চালু হয়েছে। তারেক রহমান যখন 31 দফা প্রেরণ করেন তখন কিন্তু বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার ক্ষমতায়। আপনি 31 দফা দিয়েছেন দেশনায়ক তারেক রহমান ফ্যাসিস্ট হাসিনার সময়। আপনারা এখন যেই সংস্কারের কথা বলছেন, সেই সংস্কারের প্রতিটা প্রতিশব্দ 31 দফায় রয়েছে। এই 31 দফা পূরণ হলেই আমি মনে করি আমাদের উপরে যে নির্যাতন নিপীড়ন হয়েছে এটার প্রতিশোধ নেওয়া হবে। দেশবাসীর জন্য আপনার কি বলার আছে? বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ যোদ্ধা জাতি, যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়িয়েছে। বাংলাদেশের মানুষ এখন যেটা চায় সেটা হলো অবিলম্বে বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন। আমরা মনে করি খুব দ্রুততার মধ্যে দিয়ে বাংলাদেশে একটি ভালো নির্বাচন দিবে এই সরকার, অন্যথায় বাংলাদেশের জনগণ আবারও রাজপথে নেমে আসতে পারে। তাই এই সরকারকে আহ্বান জানাবো, কোনো রকম ছলচাতুরি না করে
একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা পরবর্তী নির্বাচন দেওয়ার জন্য, নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে। অন্যথায় যে অশুভ শক্তি গত 17 বছর বাংলাদেশকে গিলে খেয়েছে, আবারও সেই অশুভ শক্তি বাংলাদেশের উপরে চেপে আসতে পারে। আমরা জনগণ সজাগ আছি, আর বাংলাদেশের জনগণ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত রয়েছে। কোনো অশুভ শক্তির কাছে বাংলাদেশের জনগণ মাথা নত করেনি, করবেও না। 71ও করেনি, 24ও করেনি, ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার এই 15 বছরের না বলা কথা আমাদেরকে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ফ্লাশ টিভিকে এরকম সুন্দর একটি প্রোগ্রাম উপস্থাপন করার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি, জাতীয়তাবাদী যুব দলের সাবেক ঢাকা মহানগর উত্তরের সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সভাপতি, পরবর্তীতে ভারপ্রাপ্ত সভাপতি জনাব মামুন হাসানের এই 15 বছরের না বলা কথা। 15 বছর আসলে দীর্ঘ একটা সময় পার হয়েছে। আমরা কতটুকু পেরেছি আপনাদেরকে এই 15 বছরের তার না বলা কথা আপনাদের কাছে প্রকাশ করতে, কেমন লেগেছে এটা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।